সমুদ্র নেই। এরা হচ্ছে যেখানে আফগানিস্তান আছে, এখানে নেপাল আছে, এখানে ভুটান আছে, আর এইদিকে হচ্ছে সমুদ্র। এদের হচ্ছে সমুদ্রের প্রবেশাধিকার নাই। সার্কের প্রথম মহাসচিব বাংলাদেশের আবুল আহসান, আর এখনকার সচিব হচ্ছে যিনি হচ্ছে 15তম গোলাম সারোয়ার, বাংলাদেশ থেকে তৃতীয় সচিব আর কি। সার্কের চেয়ারম্যানশিপ হচ্ছে প্রথম চেয়ারম্যান বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে হচ্ছে এটার উদ্যোক্তা ছিল, আর বর্তমান চেয়ারম্যান হচ্ছে নেপাল। নেপালে আর কি আছে? নেপাল হচ্ছে সার্কের সদর দপ্তর আছে। সার্কের ভাষা হচ্ছে 10টা, এই যে দোজংখা, সিংহলি, তামিল, নেপালি, আমরা আশা করবো এগুলা যেন না আসে। পাঞ্জাবি, পশতু, উর্দু, ভেহি এবং বাংলা। অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরেজি। সার্কের 5টা আঞ্চলিক কেন্দ্রের নাম অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, এগুলা হচ্ছে কাগজে লিখে সেটা পানিতে গুলায় খেয়ে ফেলবো আমরা, হ্যাঁ। তাতে যদি আমাদের মনে থাকে। কিন্তু বাংলাদেশ হচ্ছে কৃষি ভিত্তিক একটা দেশ, আমাদের কৃষির জমি অনেক ভালো। তো কৃষি কেন্দ্রিক যে কেন্দ্রগুলা, সেগুলার সদর দপ্তর, হেড অফিস বাংলাদেশে থাকবে, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশে আমরা কৃষি কাজ করব। আর দুর্যোগ ব্যবস্থাপনা গুজরাট, সেই নরেন্দ্র মোদী এলাকাতে। বাংলাদেশ যেহেতু নিচু এলাকা, তো বাংলাদেশে আমরা কৃষি কাজ করব। তো দুর্যোগ টুর্যোগ হলে এগুলো তো একটু উঁচু যেই এলাকাগুলো আছে, ইন্ডিয়া তো বাংলাদেশ থেকে অনেক উঁচুতে না, ওখানকার সব কনসিকুয়েন্সি তো এখানে এসে পড়ে। তো ওখান থেকে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনাটা করলে এখানে ভালোভাবে, গুজরাটে যদি ভালোভাবে দুর্যোগ ব্যবস্থাপনা করা হয়, ঢাকাতে আমরা ভালোভাবে কি করতে পারবো? কৃষি কাজ করতে পারবো। তারপরে হচ্ছে যক্ষ্মা এইডস এর জন্য যাবো কোথায়? নেপালের কাঠমান্ডুতে। আমরা নেপাল নিয়ে কিন্তু এখানে আরো কি কি পেয়েছিলাম, কি ছিল? বর্তমান চেয়ারম্যান হচ্ছে নেপাল। তারপরে যক্ষ্মা এবং এইডস কেন্দ্র হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। সদর দপ্তর হচ্ছে সদর দপ্তর ছিল নাকি ওটা কি ছিল, ভুল বলতেছি? হ্যাঁ, সচিবালয় ছিল নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা, আর সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে কি শ্রীলঙ্কার কলম্বোতে। শক্তি কেন্দ্র হচ্ছে ইসলামাবাদ। রিজিওনাল সেন্টার, এই যে এগ্রিকালচার সেন্টার হচ্ছে ঢাকায়, এনার্জি সেন্টার হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদে হচ্ছে এনার্জি সেন্টার, আপনার একটু সাথে সাথে পড়ে ফেলেন। আমার কালচারাল সেন্টার হচ্ছে কলম্বো নেপাল। তারপরে হচ্ছে কি এইচআইভি এইডস সেন্টার হচ্ছে কাঠমান্ডুতে। ডিজাস্টার ম্যানেজমেন্ট হচ্ছে গুজরাটে। সার্কের স্পেশালাইজড বডিজ হচ্ছে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড হচ্ছে থিম্পুতে অবস্থিত। ডেভেলপমেন্ট ফান্ড থিম্পু, ভুটানের থিম্পুতে। ভুটান কিন্তু এখন মানে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, তো ডেভেলপমেন্ট শব্দটা এখন ভুটানের সাথেই যায়। তারপর সাউথ এশিয়ান ইউনিভার্সিটি হচ্ছে নয়াদিল্লিতে। তারপর সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন হচ্ছে ঢাকাতে অবস্থিত। তাহলে ঢাকাতে কি, ঢাকের হচ্ছে সার্কের কৃষি কেন্দ্র হচ্ছে ঢাকায় অবস্থিত, আর কি রিজিওনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন হচ্ছে ঢাকায় অবস্থিত। সার্ক অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল হচ্ছে ইসলামাবাদে অবস্থিত। সার্ক ইউনিভার্সিটি হচ্ছে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি নয়াদিল্লিতে অবস্থিত, যেটা ভারতে। সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট বা সাপটা, এটা স্বাক্ষরিত হয়েছিল 1993 সালে এবং কার্যকর হয় 1995 সালে। এগুলা জাস্ট দেখে যাব, কতটুকু মনে থাকে না থাকে ছেড়ে দেবো ভাগ্যের উপর। তো এর উদ্দেশ্য ছিল আমাদের অগ্রাধিকারমূলক সুযোগ সুবিধা প্রদান। আমরা যেহেতু একটা একটা সহযোগিতামূলক সংস্থা গড়েই তুলছি, আমাদের উদ্দেশ্যই তো হচ্ছে যে অগ্রাধিকারমূলক সুযোগ সুবিধা, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে হচ্ছে শুল্ক কমানো, দারিদ্র দূরীকরণে হচ্ছে একে অপরকে হেল্প করব, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এই প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, এখানে মূল বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। সাবটা মানে কি? প্রিফারেন্সিয়াল, এতে হচ্ছে প্রিফারেন্সিয়াল, টিতে হচ্ছে ট্রেডিং, আর এতে হচ্ছে এগ্রিমেন্ট। সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, এটা স্বাক্ষরিত হয় কবে? স্বাক্ষরিত হয় 1993 সালে এবং কার্যকর হয় 1995 সালে। তারপরে হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা। এখানে আমরা কি দেখেছিলাম? সাফটা প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট, এটা হচ্ছে ওই যে বাণিজ্যিক একটা চুক্তি, যাতে হচ্ছে শুল্ক টুল্ক কমানো হয়, নিজেদের মধ্যে আমরা সহযোগিতা বাড়াইতে পারি, এরকম একটা চুক্তি ছিল। তারপরে আমরা কি করলাম? একদম ফ্রি ট্রেড এরিয়া, বাণিজ্য করার জন্য পুরো এরিয়াটাকে আমরা ফ্রি করে দিলাম। এটা কত সালে? 2000 সালের পরে স্বাক্ষরিত হয় 2004 সালে, আর কার্যকর করা হয় 2006 সালে। সাফটা, একটা হচ্ছে সাফটা আর একটা হচ্ছে সাফটা। সার্কের সর্বশেষ সম্মেলন হয় কাঠমান্ডু, নেপালে। এরপর আর সম্মেলন কিভাবে হবে? এরপর সম্মেলন করার মতো লোকজন ছিল না। বাংলাদেশে সম্মেলন হয় হচ্ছে 3বার। হয়তো সামনে আমরা সার্কের সম্মেলন পাবো। 2016 সালে 19তম সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানে, এটা আর হয়নি। তারপর হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বেমস্টেক।
এখানে কারা কারা আছে আমরা দেখি, এই যে এখানে আমরা আছি, এখানে ভারত আছে, মিয়ানমার আছে, থাইল্যান্ড আছে, এই যে আমাদের বে অফ বেঙ্গল, এবং বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে এখানে কারা আছে, আমরা বে অফ বেঙ্গলকে একদম কভার করে রেখেছি আমরা এখানে কারা, আমরাই হচ্ছে বে অফ বেঙ্গলের সদস্য। থাইল্যান্ডের ব্যাংককে, এটা গুরুত্বপূর্ণ তথ্য, থাইল্যান্ডের ব্যাংককে 1997 সালের 6 জুন, 1997 সালের 6 জুন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রীরা মিলে কি করে, ব্যাংকক ডিক্লারেশন নামক একটা চুক্তি স্বাক্ষর করে। এই ডিক্লারেশনের মাধ্যমে নতুন একটি আঞ্চলিক সংস্থা যাত্রা শুরু করে, যার নাম ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা BISTEC। তখন শুধু দেশগুলোর নাম দিয়ে এটা গঠিত হয়েছিল। এরপর 1997 সালের 22 ডিসেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনে মিয়ানমার যুক্ত হয়, মাঝখানে একটা এম চলে আসলো এবং নামটাও একটু সুন্দর হলো, বিমস্টেক। এরপর 2004 সালের ফেব্রুয়ারিতে নেপাল এবং ভুটানও আসলো, যে ওরা যেহেতু আছে, আমরা বে অফ বেঙ্গল থেকে দূরে আছি, তো কি আমরা তো ওদেরও প্রতিবেশী, তো আমাদের মধ্যে যদি একটা সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠে, ক্ষতি কি? তো তারাও যোগ দিল, কবে, 2004 সালে। তাহলে আমরা এখানে কি দেখলাম? আহ বলেন তো, আপনারা কমেন্টে বলেন যে কোন ঘোষণার মাধ্যমে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাংকক ঘোষণা। কত সালে? 1997 সালে ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে। নেপাল ভুটান কবে যোগ দেয়? 2004 সালে। এবং 2004 সালে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার ইকোনমিক কোঅপারেশন, এই নাম পরিবর্তন করে কি রাখা হয়? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মানে এখন যে নামটা ব্যবহৃত হচ্ছে, পরিচালিত হচ্ছে, এই নামটা তাকে দেওয়া হয় কবে, আকিকা কবে দেওয়া হয়? 2004 সালে। সদস্য হচ্ছে, প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 4টা, আর বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, ও যে বে অফ বেঙ্গলের চারপাশে যারা আর কি আছে তারা। সার্কভুক্ত 8টা দেশ এবং 5টি দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশ নিয়ে হচ্ছে বিমস্টেক গঠিত। সার্কভুক্ত দেশগুলো যদি আমরা মনে রাখি, বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পরে হচ্ছে আফগানিস্তান আসছে অবস্থা, কিন্তু আফগানিস্তান এখানে নাই। দক্ষিণ পূর্ব এশিয়ার হচ্ছে 2টা দেশ, থাইল্যান্ড, মায়ানমার। সর্বশেষ সদস্য হচ্ছে নেপাল এবং ভুটান, দুইজনই। ভুটান হচ্ছে এখানে ষষ্ঠ সদস্য হিসেবে আমরা ধরবো, আর সপ্তম সদস্য হিসেবে ধরবো হচ্ছে নেপাল। এখন পরীক্ষাতে যদি আসে সর্বশেষ সদস্য কোনটা, এবং অপশনে দেওয়া আছে ভুটান, নেপাল দুইটাই, আমরা কি দাগাবো? ভুটান দাগাবো। কিন্তু 2022 সালের সম্মেলনের ক্ষেত্রগুলোকে রিকনস্ট্রাক্ট করে 7টিতে নামিয়ে আনা হয়। সেই ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ, সিকিউরিটি, সদস্য দেশগুলো যেসব খাতের উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে, এখানে সবাই একটু মনোযোগ দেন, যারা যারা আছেন, ঘুমায়েন না, ঘুম থেকে জানেন, ঘুম থেকে দেখেন। বাংলাদেশে কি? বাংলাদেশে হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন। উপখাত হচ্ছে ব্লু ইকোনমি। আমরা যখন বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন নিয়ে কাজ করব, আমরা হচ্ছে ব্লু ইকোনমি, মানে সমুদ্রকে যথাযথ ব্যবহার করে আমাদের ইকোনমিক সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারবো। আর ভুটান এখানে কি? ভুটানের দায়িত্ব হচ্ছে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন। ভুটান কিন্তু প্রথম কার্বন নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তো পরিবেশের দায়িত্বটা তাদেরকে দেওয়া হয়েছে, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন। তারা হচ্ছে মাউন্টেন ইকোনমি নিয়ে কাজ করবে। আর ভারতের হচ্ছে নিরাপত্তা, সন্ত্রাসবাদ, আন্তঃদেশীয় অপরাধ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জ্বালানি। দুর্যোগ ব্যবস্থাপনা কিন্তু আমরা সার্কিটটাও দেখে আসছি, যে গুজরাটে ছিল। আবার তাদেরকে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ এবং আন্তঃদেশীয় অপরাধ দমন, যেখানে সারা অপরাধীদেরকে খুব সুন্দর শেল্টার দিয়ে আসতেছে। মিয়ানমারে হচ্ছে কৃষি এবং খাদ্য নিরাপত্তা, কৃষি এবং মৎস্য এবং প্রাণী সম্পদ। মিয়ানমারে কি আছে তাহলে? কৃষি এবং খাদ্য নিরাপত্তা। নেপালে আছে মানুষে মানুষে যোগাযোগ, মানে কানেক্টিভিটি, যেটা কমিউনিকেশন। এর পাশাপাশি হচ্ছে সংস্কৃতি, পর্যটন এবং দারিদ্র্য বিমোচন। শ্রীলঙ্কাতে আছে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন। আচ্ছা, আমাদের সার্কের সংস্কৃতি কেন্দ্রটা কোথায় ছিল? নেপালেই ছিল নাকি ইয়াতে কাঠমান্ডুতে ছিল? ভুলে গেছি আমি। আচ্ছা, দেখে আসি একটু। এভাবে কনফিউশন ক্লিয়ার করে পড়লে পড়া মনে থাকবে। অনেক দূরে চলে গেছে যদিও। কলম্বোতে ছিল। তাহলে সার্কের সংস্কৃতিটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার কলম্বোতে, আর বিমস্টেকের সংস্কৃতি কেন্দ্রটা হচ্ছে আমাদের নেপালের কাঠমান্ডুতে। থাইল্যান্ড হচ্ছে যোগাযোগ। এই যে দেখেন, মানুষে মানুষে যোগাযোগ হচ্ছে নেপাল, আর শুধু যোগাযোগ হচ্ছে থাইল্যান্ড। বিমস্টেকের সচিবালয় অবস্থিত ঢাকায়। বিমস্টেকের সভাপতি, মহাসচিব হচ্ছে ইন্দ্রমণি পান্ডে, ইন্ডিয়ার লোক। বিমস্টেকের বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। তো এটা আসতে পারে, যেহেতু বাংলাদেশ এখন বিমস্টেকের সভাপতি।
2005 সাল থেকে বিমস্টেকের উন্নয়ন সহযোগী হচ্ছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এরিয়া এরিয়া 2000 চলে গেছে ওখানে। থিম অফ 6th সামিট। শান্তা, ষষ্ঠ সামিট। হ্যাঁ তোর বোধহয় হচ্ছে কি নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমার নেটওয়ার্ক সমস্যা হয়েছিল একটু। আমার কি স্ক্রিন অফ হয়ে গেছে? স্ক্রিন অফ হয়ে গেছিল, আবার এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার নেটের থিমটা ছিল প্রসপারাস, রেজিল্যান্ট এবং কনসিস্টেন্সি। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আবারও ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আর হবে না আশা করি। তাহলে আমাদের ষষ্ঠ সামিটের থিমটা কি ছিল? প্রসপারাস, রেজিল্যান্ট এবং ওপেন, PRO। বিমস্টেকের প্রথম ভিশন ডকুমেন্ট ব্যাংকক ভিশন 2030 গৃহীত হয়েছে, যা সমৃদ্ধ, সহিষ্ণুতা এবং উন্মুক্ত বিমস্টেকের দৃষ্টিভঙ্গি অর্জনে দেশ এবং সদস্য দেশগুলোর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য এক বিস্তৃত এবং বাস্তবসম্মত রোডম্যাপ প্রদান করবে। তাহলে বিমস্টেকের প্রথম ভিশন ডকুমেন্ট যেটা, যে ব্যাংকক ভিশন, আমাদের ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়েছিল না? তো ব্যাংকক ভিশন 2030 হচ্ছে গৃহীত হয়েছে কোন সামিটে? ষষ্ঠ সামিটে, যে 2025 সালের 4 এপ্রিল হলো আমাদের। পরবর্তী সম্মেলন হবে সপ্তম, এবং সেটা হচ্ছে বাংলাদেশে। তো এটা আমাদেরকে মনে রাখতেই হবে কষ্ট করে, পরবর্তী বিমস্টেকের পরবর্তী সম্মেলন কোথায় হবে? বাংলাদেশে হবে, এবং সেটা কততম সম্মেলন? সপ্তম সম্মেলন। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্থা। এর উদ্দেশ্য ওই যে একই, এশিয়াকে, দক্ষিণ এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাইরে রাখা এবং এশিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব সংঘাতের নিরসন করা, অভিন্ন অর্থনৈতিক জোট হিসেবে নিজেদের ভূমিকা রাখা, মানে অর্থনৈতিক উন্নয়ন, প্লাস হচ্ছে বাইরের কেউ যাতে আমাদের এদের উপর সহজেই অ্যাটাক করতে না পারে, প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য হচ্ছে তারা এক থাকবে। ব্যাংকক ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠা পায় 1967 সালে। তাহলে ব্যাংকক ঘোষণার মাধ্যমে আমরা দুইটা সংস্থা পাচ্ছি, একটা হচ্ছে বিমস্টেক, আরেকটা কি? এশিয়ান। বিমস্টেক কবে অনুষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল আর কি 1997 সালে। আর ব্যাংকক ঘোষণার মাধ্যমে এশিয়ান প্রতিষ্ঠিত হয় তারও অনেক আগে, 1967 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং থাইল্যান্ড। মোটামুটি পাশাপাশি তারা কয়েকজন মানুষ, কয়েকটা দেশ আর কি। বর্তমান সদস্য হচ্ছে 11টি। পূর্ব তিমুর হচ্ছে 11তম সদস্য। এখান থেকে আমরা এটাই মনে রাখবো যে পূর্ব তিমুর হচ্ছে এশিয়ানের সর্বশেষ সদস্য, অর্থাৎ 11তম সদস্য। সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে। সাফটা হচ্ছে, সাফটা স্বাক্ষর করে, আর এশিয়ান হচ্ছে কি করে? আফটা, দা এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সবার উদ্দেশ্য যে ফ্রি ট্রেড এরিয়া, খালি বেচার ধান্দায় আছে সবাই, কিনবে কে? জিনিসপত্র। তো এটা স্বাক্ষরিত হয় কবে? 1993 সালে, এবং কার্যকর হয় 1992 সালে স্বাক্ষরিত হয়। আফটা স্বাক্ষরিত হয় কবে? 1992 সালে। আফটা কার্যকর হয় কবে? 1993 সালে। সর্বশেষ সম্মেলন হয় 26 থেকে 28 অক্টোবর 2025 সালে, একদম রিসেন্ট। এটাও চলে আসতে পারে। সর্বশেষ সম্মেলন হয়, এশিয়ানের সর্বশেষ সম্মেলন হয় কত তারিখ? 26 থেকে 28 অক্টোবর। কোথায় হয়? মালয়েশিয়ায় হয়। এবং এটা কততম সম্মেলন ছিল? 47তম সম্মেলন ছিল। বর্তমান চেয়ারম্যান হচ্ছে মালয়েশিয়া, এবং মালয়েশিয়াতেই হচ্ছে আমাদের 47তম সম্মেলনটা হয়েছে। পরবর্তী সম্মেলন হবে কোথায়? ফিলিপাইনে হবে 2026 সালে।
এরপর হচ্ছে সিডাব। সিডাবটা আমার কেন জানি খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, মানে এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলগুলোতে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। আমরা তো ফ্রি ট্রেড এরিয়া, ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে আঞ্চলিক সংঘাত, কমিউনিস্ট প্রভাবের বাইরে থাকার জন্য অনেক কিছু করলাম, কিন্তু ওই যে রুরাল ডেভেলপমেন্টের দিকে হতে হচ্ছে একটু নজর দেওয়া প্রয়োজন, যে কারণ হচ্ছে সিডাপের প্রতিষ্ঠাতা হয়েছিল। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন নিয়ে হচ্ছে এরা কাজ করবে, এরকম একটা উদ্দেশ্য ছিল। কবে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1979 সালে। উদ্যোক্তা কে ছিল? ফাও, জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থা। সদর দপ্তর হচ্ছে ঢাকার চামেলি হাউস। এই আমরা তাহলে বিমস্টেক এবং সিডাপ দুইটারই সদর দপ্তর পাচ্ছি কোথায়? ঢাকাতে আর কি, বাংলাদেশে। সদস্য হচ্ছে 15, সর্বশেষ সদস্য হচ্ছে ফিজি। বর্তমান মহাপরিচালক হচ্ছে চন্দ্রশেখরা। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক। এটাকে কিন্তু আমরা ওপেক এর সাথে গুলায় ফেলতে পারি। তাহলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জোট হচ্ছে এপেক, এশিয়া অ্যান্ড প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক। তো এপেকের উদ্দেশ্যটা কি ছিল? সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি। বেশিরভাগই কিন্তু আমরা পাচ্ছি বাণিজ্য সহযোগিতা নিজেদের মধ্যে বাড়ানোর জন্য, ফ্রি ট্রেড এরিয়া, মানে ওই যে জিনিসপত্র বেচা বিক্রি করবে, আমদানি রপ্তানি করবে, শুল্কমুক্ত একটা প্রবেশাধিকার পাবে, এজন্য। তাহলে এপেকের সদস্যও কয়টি? এপেকের সদস্য হচ্ছে 21টি। সদর দপ্তর হচ্ছে কুইনস্টন, সিঙ্গাপুর। এপিকেরও সম্মেলন হয়েছে 2025 সালে। সর্বশেষ হয় হচ্ছে দক্ষিণ কোরিয়া, পরবর্তীতে কোথায় হবে? চীনে হবে। আমরা দুইটাই কষ্ট করে মনে রাখবো। এপিকের সর্বশেষ সম্মেলন হয় 2025 সালে কোরিয়াতে, আর পরবর্তী সম্মেলন হবে 2026-এ চীনে। তারপর হচ্ছে D8, মুসলিম উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোট। এটা কিন্তু চলে আসতে পারে এখন, কিন্তু যে সময় এবং পরিস্থিতি তাতে এটা আলাদা করে বিশেষ গুরুত্ব পেতেই পারে। মুসলিম উন্নয়নশীল দেশের অর্থনৈতিক জোটের নাম কি? ডেভেলপিং এইট কান্ট্রিজ। কি নাম? ডেভেলপিং এইট কান্ট্রিজ বা D8, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন। 8টা দেশ, মুসলিম উন্নয়নশীল 8টা দেশ, যাদের নাম হচ্ছে ডেভেলপিং এইট কান্ট্রিজ। প্রতিষ্ঠা তুরস্কের ইস্তাম্বুলে 1997 সালে। তাহলে 1997 সালে আমরা বিমস্টেক পেয়েছি আর D8ও পেয়ে গেলাম, যে দুইটা প্রতিষ্ঠিত হয়েছিল। সদস্য সংখ্যা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, আজারবাইজান। আজারবাইজান হচ্ছে এখানে সর্বশেষ সদস্য। সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল। বর্তমান মহাসচিব হচ্ছে ইসিয়াকা আব্দুল কাদের ইমাম, যিনি হচ্ছে নাইজেরিয়ান নাগরিক। বর্তমান সভাপতি দেশ হচ্ছে মিশর। সর্বশেষ সম্মেলন হয় 2024 সালে মিশরের কায়রোতে। D8 এর সর্বশেষ সম্মেলন কোথায় হয়? মিশরের কায়রোতে। এবং এটা কততম সম্মেলন ছিল? 11তম সম্মেলন ছিল। আবারও বলি, D8 এর সর্বশেষ সম্মেলন হয় হচ্ছে মিশরের কায়রোতে 2024 সালে, এবং এটা ছিল 11তম সম্মেলন। D8টা আসলে কাদের সংগঠন? মুসলিম উন্নয়নশীল 8টা দেশের সংগঠন। এদের সদর দপ্তর কোথায়? তুরস্কের ইস্তাম্বুলে। প্রতিষ্ঠিত হয় কোথায়? না, এটা তো এপেকের ছিল। প্রতিষ্ঠিত হয় হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে, সদর দপ্তর হচ্ছে ওখানে। আর এখানে আর কি ছিল আমাদের? সর্বশেষ হয় 2024 সালে D8 সম্মেলন মিশরের কায়রোতে হয়েছিল। পরবর্তী সম্মেলন হবে ইন্দোনেশিয়ায়। তারপর হচ্ছে নাফটা। আমরা সাফটা পাইছি, আফটা পাইছি, এখন আমরা নাফটাও পেয়ে গেলাম। নাফটা বা USMCA, উত্তর আমেরিকা মহাদেশের 23টি দেশের মধ্য থেকে 3টি দেশ 1992 সালে শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে স্বাক্ষর করেন নাফটা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যা কার্যকর হয় 1994 সালে। এই নাফটা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো ওই যে তারা দুজন, ওই যে বড় ভাই মার্কিন যুক্তরাষ্ট্র, তার ছোট ভাই কানাডা, আর হচ্ছে মেক্সিকোকে সাথে নিয়ে তারা বললো যে আসো আমরা একটা চুক্তি করি, আমাদের মধ্যে তো আসলে শুল্কমুক্ত বাণিজ্য থাকা উচিত, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওরা করতেছে, আমরা কেন পিছিয়ে থাকবো। তারাও করে ফেললো। তো নাফটা চুক্তিটা তারা করলো কবে? নাফটা চুক্তিটা তারা স্বাক্ষর করেন 1992 সালে নাফটা চুক্তি, এবং কার্যকর হয় 1994 সালে। 2020 সালে নাফটা চুক্তির নাম তারা পরিবর্তন করে রাখলো USMCA, ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট। একদম সহজভাবে তাদের দেশের নাম দিয়ে দিল, এখানে আর কোনো কাহিনী নেই। এই কাজটা করলো কবে? 2020 সালে। ইউএসএমসিএ, ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট চুক্তির খসড়া অনুমোদন চূড়ান্ত করা হয় 2018 সালে। স্বাক্ষর করা হয় 2018 সালে। কার্যকর হয় 1 জুলাই 2020 সালে। মেয়াদকাল হচ্ছে 16 বছর।
2020 সালে কার্যকর হয়, তাহলে 16 বছর 2036 সাল পর্যন্ত আর কি। এরপর হচ্ছে অর্থনৈতিক জোট। আগের গুলা বেশিরভাগই ছিল বাণিজ্যিক জোট কিংবা হচ্ছে পল্লী উন্নয়ন, ফ্রি ট্রেড এরিয়া, তাদের মূল লক্ষ্যই ছিল এটা। এখন আমরা কিসে যাচ্ছি? অর্থনৈতিক জোট। দেখি তাদের উদ্দেশ্য কি, তাদের কার্যক্রম গুলা কি। G8 কি আছে? G8 হচ্ছে আছে 7টা শিল্পোন্নত দেশ। 7টা শিল্পোন্নত দেশ নিয়ে কি হচ্ছে আমাদের? G8 হচ্ছে জাপান, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা আর হচ্ছে যুক্তরাষ্ট্র। 1975 সালের 15ই নভেম্বর 6টি দেশ মিলে করে G6। 1976 সালে কানাডাও যুক্ত হলো। এই দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে যায়, কানাডারও সেখানে যাইতে হবে, একটু দেখি যে কেমন লাগে। মানে ওখানে যাবেই তারা, তাদের না গেলে চলেই না। তো 75 সালে হচ্ছে ঘটনা ঘটলো, তারা হচ্ছে সবাই মিলে গঠন করলো G6। আর 1976 সালে দুলতে 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 কানাডাও চলে গেল। তখন কি হলো? G7 হয়ে গেল। তো G7 হচ্ছে 1997 সালে রাশিয়া যুক্ত হয়ে নামকরণ করা হয় G7, কিন্তু আনফরচুনেটলি 2014 সালে রাশিয়া বের হয়ে যায়। তখন তারা ক্রিমিয়া আক্রমণ করে। তো আগ্রাসন চালাচ্ছে অন্য একটা দেশের উপর, তাদেরকে তো এখন এই সুশীল তালিকায় রাখা যাবে না। তখন হচ্ছে তারা বের করে দেয়। পৃথিবীর সবচেয়ে ধনী 7টি গণতান্ত্রিক দেশ মিলে বিশ্বের অর্থনীতি, শান্তি, জলবায়ু এবং নিরাপত্তার বড় বড় সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করা এবং অন্য দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা। মানে একা একা করেও মার্কিন যুক্তরাষ্ট্রের কুলাচ্ছে না, সে এখন জোট করে করে হচ্ছে এই কাজটা করবে, চাপ সৃষ্টি করবে। এটুকু আন্তর্জাতিক সংস্থা নয়, যেমন জাতিসংঘ কোনো আইন পাস করতে পারে না, কিন্তু এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে খুবই প্রভাব ফেলবে। স্বাভাবিক সেটা, কারণ এর সামিট হচ্ছে কোথায় হয়েছে? সামিটটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? কানাডার আলবার্টায় হয়েছে। বর্তমান সভাপতি তাহলে 26 সালে, তাহলে G7 এর পরবর্তী সম্মেলন কোথায় হবে? ফ্রান্সে হবে। এবং সেটা কততম সম্মেলন? 52তম। আমরা আরেকবার দেখে যাই এটা। এখানে কি শিল্পোন্নত 7টা দেশ, 75 সালে হচ্ছে 6 জন মিলে তারা চুক্তি করে, 76 সালে সেখানে কানাডা যুক্ত হয়, 97 সালে রাশিয়া চলে গিয়েছিল, তাদের সাথে যুক্ত হয়েছিল, কিন্তু 2014 সালে তাদেরকে বের করে দেওয়া হয় বা তারা নিজেরাই বের হয়ে যায়। এবং এরা হচ্ছে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেহেতু তাদের হাতে টাকা আছে, ক্ষমতা আছে, তাদের পাওয়ার আছে, তারা হচ্ছে সব দিক থেকে উন্নত। তো তাদের যে সিদ্ধান্তগুলো, ওগুলো হচ্ছে বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে। তো আমরা এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা, যে G7 এর 51তম সামিট হয়ে গিয়েছে কত সালে? 2025 সালে। বর্তমান বছরে 51তম সামিট হয়েছে। কোথায় হয়েছে? কানাডার আলবার্টায়। পরবর্তী সম্মেলন হবে ফ্রান্সে। G77, গ্রুপ অফ 77 অ্যান্ড চায়না রোমা চ্যাপ্টার, জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G77। প্রতিষ্ঠিত হয় কবে? 1964 সালে। এই যে এদেরকে আলাদা করে দিয়ে কিন্তু পরে যে লেস ডেভেলপমেন্ট কান্ট্রিকে আলাদা করে জাতিসংঘ। প্রতিষ্ঠা করে কারা কারা? আনটাক্ট এবং ইকোসক। ও, এটা শেষ হয়ে গেছে। প্রত্যেকবার প্রত্যেকবার আন্তর্জাতিক সংগঠন পড়তে গিয়ে কান্না আসে। মানে কবে যে এগুলা একদম খুব ঝাড়া ভাবে মুখস্থ হবে, একমাত্র আল্লাহ তাআলা জানে। তো আমরা কি পড়তেছিলাম? G77 এই সদস্য সংখ্যা কত? 134। প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল? 77 জন ছিল, এই জন্যই হচ্ছে নাম হচ্ছে 77। G77 এর সভাপতি কে? ইরাক। এরপর হচ্ছে স্বল্পোন্নত দেশ বা লেস ডেভেলপমেন্ট কান্ট্রি। 1964 সালে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে আনটাক্ট হচ্ছে 77টা দেশকে তো নিয়ে গঠন করলো G77। এখন যারা হচ্ছে স্বল্পোন্নত দেশ, এরা কোথায় যাবে? এদেরকেও তো হচ্ছে কিছু একটা করতে হবে, এদেরকে নিয়ে আলাদা প্ল্যান থাকতে হবে। তো এই দেশগুলোর মধ্যে যেসব দেশ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে আছে, সেই দেশগুলোকে নিয়ে এক ইকোসক হচ্ছে 1971 সালে এলডিসি গ্রুপ তৈরি করা হয়। বাংলাদেশ 1975 সালে হচ্ছে এলডিসি ভুক্ত হয়। কত সালে? 1975 সালে হচ্ছে বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়। বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা কত? 44টি। বর্তমানে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা কত? 44টি।
এই দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কে? ইউএনডিপি। সর্বশেষ এলডিসি থেকে বের হওয়া দেশ হচ্ছে সাও টমি প্রিন্সিপে ২০২৪ সালে। আর ৮টি দেশ হচ্ছে এলডিসি থেকে বের হয়েছে টোটাল। বাংলাদেশ কবে বের হবে? ২০২৬ সালে। ৩টা মেইন ক্রাইটেরিয়া আছে এলডিসি গ্রাজুয়েশনের। তো সেগুলা হচ্ছে মানদণ্ডের মান হচ্ছে জিআই পণ্যের ক্যাপিটা, হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, এই বিষয়গুলো হচ্ছে তাকে উতরে যাইতে হবে। তাহলে সে এলডিসি থেকে গ্রাজুয়েট হবে আর কি। তো ভবিষ্যৎ গ্রাজুয়েট হবে বাংলাদেশের সাথে ৩টা দেশই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা একসাথে, আমরা যেহেতু একই পথের পথিক। তো বাংলাদেশ, নেপাল এবং লাওস আমরা হচ্ছে একসাথে গ্রাজুয়েট হতে যাচ্ছি। দ্য গ্রুপ অফ আমরা পাচ্ছি গ্রুপ অফ 20। জি 20 ভুক্ত দেশগুলোর আওতায় বিশ্ব অর্থনীতির 85% এবং বিশ্ব বাণিজ্যের 75% অর্থাৎ বিশ্ব অর্থনীতির 85% এবং বিশ্ব বাণিজ্যের 75% হচ্ছে তাদের কন্ট্রোলের মধ্যে। প্রতিষ্ঠিত হয় কবে? ১৯৯৯ সালে। সদস্য হচ্ছে, নাম হচ্ছে G20, কিন্তু সদস্য হচ্ছে ২১টি।